তুমি কি সত্যিই তোমার শরীরকে চেনো? প্রতিদিন আয়নায় যাকে দেখো সে কি আসলে তুমি, নাকি একটা রহস্যের স্তর মাত্র? একবার ভাবুন, এই মুহূর্তে তোমার শরীরের ভেতরে লক্ষ কোটি কোষ কাজ করছে। তোমার হৃদয় প্রতিদিন 1,00,000 বার স্পন্দিত হচ্ছে। তোমার মস্তিষ্ক একা তোমার শরীরে 20% শক্তি ব্যবহার করছে, আর তুমি কিছুই অনুভব করছো না। আরো ভয়ঙ্কর একটা সত্য হলো, তোমার শরীরে যত কোষ আছে তার থেকেও বেশি ব্যাকটেরিয়া তোমার ভেতরে বাস করছে। তাহলে প্রশ্ন হচ্ছে, তুমি আসলে মানুষ নাকি একটা চলন্ত ইকোসিস্টেম? এই ভিডিওতে আমরা জানবো মানব শরীরের এমন এক অজানা, অবিশ্বাস্য এবং রহস্যময় সত্য যে তোমার নিজের অস্তিত্বকে প্রশ্নের মুখে ফেলবে। কারণ তুমি যতটা ভাবো তুমি তার থেকেও অনেক বেশি জটিল, আর হয়তো অনেক বেশি অজানা। নাম্বার 5, মানুষের শরীরের মোট ওজনের তুলনায় মস্তিষ্কের ওজন খুবই কম, প্রায় 2%-এর মতো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই ছোট অঙ্গটাই শরীরের মোট শক্তির প্রায় 20% ব্যবহার করে। অর্থাৎ আপনি বসে থাকুন, ঘুমান বা কিছুই না করুন, আপনার মস্তিষ্ক তখনই প্রচুর শক্তি খরচ করছে। এই শক্তি মূলত আসে গ্লুকোজ থেকে, যা আমাদের শরীরের প্রধান জ্বালানি। মস্তিষ্ক নিজে গ্লুকোজ জমিয়ে রাখতে পারে না, তাই এটি সবসময় রক্তের মাধ্যমে নতুন গ্লুকোজের সরবরাহ চায়। যদি কয়েক মিনিটের জন্য এই সরবরাহ বন্ধ হয়ে যায়, তাহলে মস্তিষ্কের কোষ ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। তাই শরীর সবসময় চেষ্টা করে মস্তিষ্কে পর্যাপ্ত রক্ত ও অক্সিজেন পৌঁছে দিতে। মস্তিষ্কের ভেতরে প্রায় 86 বিলিয়ন নিউরন কোষ থাকে, এবং প্রতিদিন নিউরন একে অপরের সাথে যোগাযোগ করতে বিদ্যুৎ ও রাসায়নিক সংকেত তৈরি করে। এই যোগাযোগ প্রক্রিয়াটাই প্রচুর শক্তি খরচ করে, কারণ প্রতিটি সিগন্যাল পাঠাতে আয়ন পাম্প এবং নিউরোট্রান্সমিটার কাজ করে, যেগুলো চালাতে এটিপি লাগে। আপনি যখন কোনো কিছু চিন্তা করছেন, নতুন কিছু শিখছেন বা সমস্যার সমাধান করছেন, তখন মস্তিষ্কের নির্দিষ্ট অংশগুলো আরও বেশি সক্রিয় হয়ে ওঠে এবং এই অংশগুলো বেশি শক্তি ব্যবহার করে। তবে মজার ব্যাপার হলো, এমনকি আপনি যখন কোনো কাজ করছেন না, তখনও মস্তিষ্কের ডিফল্ট মোড নেটওয়ার্ক সক্রিয় থাকে, যা আপনার চিন্তা, স্মৃতি ও কল্পনাকে চালু রাখে। মস্তিষ্ক শরীরের মোট অক্সিজেনের প্রায় 20% ব্যবহার করে। এই অক্সিজেন দরকার হয় গ্লুকোজ ভেঙে শক্তি উৎপাদনের জন্য। যদি অক্সিজেনের ঘাটতি হয়, তাহলে খুব দ্রুত মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায়। এই জন্যই শ্বাস প্রশ্বাস এবং রক্ত চলাচল এত গুরুত্বপূর্ণ। ঘুমের সময় মস্তিষ্ক সম্পূর্ণভাবে বন্ধ থাকে, বরং তখন এটি স্মৃতি গুছিয়ে রাখা, তথ্য প্রক্রিয়াকরণ এবং কোষের মেরামতে কাজ করে। তাই ঘুমের মধ্যেও মস্তিষ্ক শক্তি ব্যবহার করতে থাকে, যদিও তা জেগে থাকার তুলনায় একটু কম। মস্তিষ্কের এই উচ্চ শক্তি ব্যবহারের কারণে শরীরের অন্য অঙ্গগুলোর তুলনায় এটি বেশি সংবেদনশীল। যদি শরীরে শক্তির অভাব হয়, যেমন দীর্ঘ সময় না খাওয়া বা রক্তে শর্করা কমে যাওয়া, তাহলে প্রথমে মাথা ঘোরা, মনোযোগ কমে যাওয়া বা দুর্বলতা অনুভূত হয়, কারণ মস্তিষ্ক ঠিকমতো কাজ করতে পারে না। সব মিলিয়ে বলা যায়, মস্তিষ্ক হলো শরীরের সবচেয়ে এনার্জি হাংরি অঙ্গ। ছোট আকার হলেও এটি সারাক্ষণ কাজ করে। চিন্তা, অনুভূতি, স্মৃতি, শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ, হৃদস্পন্দন সবকিছু এটিই পরিচালনা করে। তাই এর জন্য এত বেশি শক্তি দরকার হয়, এবং এই কারণেই আমাদের শরীরে সবসময় মস্তিষ্কই প্রাধান্য দেয়। নাম্বার 4, আমরা যখন চুপচাপ বসে থাকি বা ঘুমিয়ে থাকি, তখন মনে হয় শরীরটা একেবারে থেমে গেছে। কিন্তু বাস্তবে তোমার শরীরে প্রতিটি কোষ, প্রতিটি অঙ্গ নিরন্তর কাজ করে যাচ্ছে। কোষগুলো বিভাজিত হচ্ছে, পুরনো কোষ মারা যাচ্ছে, নতুন কোষ তৈরি হচ্ছে। এমনকি তোমার শ্বাস প্রশ্বাস, হরমোন নিঃসরণ, স্নায়ুর সংকেত সবকিছুই চলতে থাকে। মানে স্থির থাকা আসলে একটা ভ্রম মাত্র। তোমার শরীরের ভেতরে এক মুহূর্তের জন্য নীরবতা নেই। পেটের ভেতরে খাবার হজম হচ্ছে, এনজাইমগুলো খাবার ভেঙে শক্তিতে রূপান্তর করছে, লিভার বিষাক্ত পদার্থ ফিল্টার করছে, কিডনি রক্ত পরিষ্কার করছে। তোমার মস্তিষ্কে প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ সিগন্যাল আদান প্রদান হচ্ছে, যা তোমার চিন্তা, অনুভূতি আর প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে। এই পুরো প্রক্রিয়াটা এত দ্রুত আর জটিল যে আমরা সেটা টেরই পাই না। তোমার হৃদয় যখন রক্ত পাম্প করে, তখন সেই রক্ত শরীরের প্রতিটি কোণে পৌঁছে যায়। একটি লোহিত রক্তকণিকা সাধারণত পুরো শরীর একবার ঘুরে আসতে প্রায় 1 মিনিট সময় নেয়। সেই সময়ের মধ্যে সেই অক্সিজেন বহন করে ফুসফুস থেকে শরীরে কোষে পৌঁছে দেয়, এবং কার্বন ডাই অক্সাইড নিয়ে আবার ফুসফুসে ফিরে আসে। ভাবতে পারো, প্রতি মিনিটে তোমার শরীরের ভেতরে কোটি কোটি রক্তকণিকা এই একই কাজ করে যাচ্ছে। তোমার হৃদয় এক মুহূর্তের জন্য থামে না। দিনে গড়ে প্রায় 1 লক্ষ বার এটা স্পন্দিত হয়, এবং প্রতি মিনিটে প্রায় 5 লিটার রক্ত পাম্প করে। এর মানে দিনে হাজার হাজার লিটার রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ে। এই অবিরাম পাম্পিং এর কারণে তোমার শরীরের প্রতিটি অঙ্গ অক্সিজেন ও পুষ্টি পায় এবং বেঁচে থাকতে পারে। নাম্বার 3, মানুষের পাকস্থলীতে যে অ্যাসিড থাকে তাকে বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। এর পিএইচ সাধারণত 1.5 থেকে 3 এর মধ্যে থাকে, যা খুবই অ্যাসিডিক। এই অ্যাসিড এতটাই শক্তিশালী যে এটি খাবারকে ভেঙে ছোট ছোট অংশে পরিণত করে। তাত্ত্বিকভাবে এই অ্যাসিড ধাতু যেমন লোহা বা স্টিলকেও ধীরে ধীরে ক্ষয় করতে পারে। তবে বাস্তবে আমাদের পাকস্থলী এমনভাবে ডিজাইন করা যে এটি নিয়ন্ত্রিত পরিবেশে কাজ করে, তাই সেটা আমাদের শরীরের বাইরে যেভাবে ক্ষতি করে, ভেতরে সেভাবে করে না। এত শক্তিশালী অ্যাসিড থাকার পরেও পাকস্থলী নিজেকে হজম করে ফেলে না, কারণ এর ভেতরের দেয়ালে একটা বিশেষ মিউকাস লেয়ার থাকে। এই স্তরটি এক ধরনের পিচ্ছিল জেলির মতো পদার্থ, যা অ্যাসিডের সঙ্গে সরাসরি সংস্পর্শে আসতে দেয় না। এই মিউকাস স্তরের মধ্যে বাইকার্বনেট নামক পদার্থ থাকে, যা অ্যাসিডকে নিরপেক্ষ করতে সাহায্য করে। ফলে পাকস্থলীর কোষগুলো নিরাপদ থাকে। পাকস্থলীর দেয়ালে কোষগুলো খুবই দ্রুত পুনর্গঠিত হয়। সাধারণত প্রতি 3 থেকে 5 দিনের মধ্যে এই কোষগুলো নতুন করে তৈরি হয়ে যায়। এর মানে হলো, যদি কোনো কোষ অ্যাসিডের কারণে ক্ষতিগ্রস্ত হয়, সেটি খুব দ্রুত নতুন কোষ দিয়ে প্রতিস্থাপিত হয়। এই দ্রুত সেলফ রিপেয়ার সিস্টেম আমাদের পাকস্থলীকে নিজের হজম হওয়া থেকে রক্ষা করে। যদি মিউকাস লেয়ার দুর্বল হয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়, তখন অ্যাসিড সরাসরি পাকস্থলীর দেয়ালে আঘাত করে। এর ফলে গ্যাস্ট্রিক আলসার তৈরি হতে পারে।
এই অবস্থায় মানুষ প্রচণ্ড পেট ব্যথা, জ্বালা পোড়া এবং অন্যান্য সমস্যা অনুভব করে। দীর্ঘদিন অবহেলা করলে এটি আরও গুরুতর হতে পারে। নাম্বার 2, মানুষ আসলে প্রতিনিয়ত নিজের চামড়া ঝরিয়ে ফেলছে। এটা শুনতে অদ্ভুত লাগলেও একেবারে বৈজ্ঞানিক সত্য। আমাদের ত্বকের সবচেয়ে বাইরের স্তরকে বলা হয় এপিডার্মিস। এই স্তরে কোষগুলো খুব দ্রুত তৈরি হয় এবং পুরনো কোষগুলো ধীরে ধীরে মারা যায়। প্রতি মিনিটে প্রায় 30,000 থেকে 40,000 মৃত ত্বক কোষ আমাদের শরীর থেকে ঝরে পড়ে। এই কোষগুলো এত ছোট যে আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু এগুলোই আমাদের চারপাশে ধুলোর বড় একটা অংশ তৈরি করে। আপনি আপনাদের ঘরে যে ধুলো দেখেন তার বড় অংশই আসে আপনার শরীর থেকে ঝরে পড়া মৃত কোষ থেকে। এই প্রক্রিয়াটাকে বলা হয় স্কিন সেল টার্নওভার, যেখানে প্রায় 28 দিন সময় লাগে একটা নতুন কোষ জন্মানো থেকে উপরের স্তরে উঠে এসে ঝরে পড়তে। এই কারণে আমাদের শরীর নিজেই নিজেকে নতুন করে তৈরি করতে পারে, যেটা এক ধরনের প্রাকৃতিক পুনর্জন্মের মতো। আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো ব্রেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই অঙ্গটি নিজে কোনো ব্যথা অনুভব করতে পারে না, কারণ মস্তিষ্কের টিস্যুর মধ্যে কোনো পেন রিসেপ্টর বা ব্যথা অনুভব করার স্নায়ু নেই। তাই যদি সরাসরি মস্তিষ্ককে স্পর্শ করা হয় বা কাটাছেঁড়া করা হয়, তাহলে সেই জায়গা থেকে কোনো ব্যথার অনুভূতি আসে না। তবে মাথার খুলি, ত্বক বা মস্তিষ্কের চারপাশের যে পর্দা আছে সেগুলোতে ব্যথা অনুভব করার স্নায়ু থাকে। এই কারণে মাথা ব্যথা হয়, কিন্তু মস্তিষ্ক নিজে ব্যথা পায় না। এই বৈশিষ্ট্যের জন্যই অনেক সময় ডাক্তাররা এওয়াক ব্রেন সার্জারি করতে পারেন, যেখানে রোগীকে পুরোপুরি অজ্ঞান না করেই অপারেশন করা হয়। এই সময় রোগী জেগে থাকে, কথা বলে, এমনকি হাত পা নাড়ায়, যাতে সার্জন বুঝতে পারে কোন অংশে কাজ করলে কোনো গুরুত্বপূর্ণ ক্ষমতা ক্ষতিগ্রস্ত হবে কিনা। এটি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এক অসাধারণ উদাহরণ, যা দেখায় আমাদের শরীর কতটা জটিল এবং একই সাথে বিস্ময়কর। নাম্বার 1, আমাদের শরীরে সাধারণত 2টো কিডনি থাকে, কিন্তু আসলে একটা সুস্থ কিডনি পুরো শরীরের রক্ত পরিশোধন করতে পারে। যখন একটা কিডনি নষ্ট হয়ে যায় বা অপারেশনের মাধ্যমে সরিয়ে ফেলা হয়, তখন অন্য কিডনিটি ধীরে ধীরে বড় হয়ে যায় এবং তার কাজের ক্ষমতা বাড়িয়ে ফেলে। এটাকে বলা হয় কম্পেনসেটরি হাইপোট্রফি। এই অভিযোজনের ফলে একজন মানুষ সম্পূর্ণ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে, এমনকি অনেক সময় বুঝতেও পারে না যে তার একটা কিডনি নেই। তবে দীর্ঘমেয়াদে তাকে খাদ্যাভ্যাস, জলপান এবং স্বাস্থ্য নিয়ে একটু বেশি সচেতন থাকতে হয়, কারণ পুরো চাপটা একটিমাত্র কিডনির উপর পড়ে। লিভার মানবদের সবচেয়ে আশ্চর্য অঙ্গগুলোর একটি। যদি কোনো কারণে লিভার বড় অংশ, প্রায় 60 থেকে 70% কেটে ফেলা হয়, তবুও বাকি অংশটি কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে আবার আগের আকার ও কার্যক্ষমতা ফিরে পেতে পারে। এই পুনর্জন্ম প্রক্রিয়াটি ঘটে কোষ বিভাজনের মাধ্যমে। তবে একটা সীমা আছে, যদি লিভার দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত হয়, যেমন সিরোসিস বা অতিরিক্ত অ্যালকোহলের কারণে, তাহলে এই পুনর্জন্ম ক্ষমতা কমে যায়। তাই লিভার নিজেকে ঠিক করতে পারলেও তাকে বারবার ক্ষতি করা হলে সে আর আগের মতো ফিরতে পারে না। মস্তিষ্ককে আমরা সাধারণত সবচেয়ে জটিল ও সংবেদনশীল অঙ্গ হিসাবে দেখি, এবং সেটাই সত্যি। কিন্তু একই সাথে মস্তিষ্কের একটা অসাধারণ ক্ষমতা আছে, নিজেকে নতুনভাবে সাজিয়ে নেওয়া। যদি মস্তিষ্কের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে অন্য অংশগুলো সেই কাজগুলো শিখে নিতে পারে। এটাকে বলা হয় নিউরোপ্লাস্টিসিটি। উদাহরণ হিসাবে, যদি কারো স্ট্রোক হয় এবং শরীরের একটা অংশ কাজ করা বন্ধ হয়ে দেয়, তাহলে নিয়মিত থেরাপি অনুশীলনের মাধ্যমে মস্তিষ্ক ধীরে ধীরে নতুন স্নায়ু সংযোগ তৈরি করে এবং কিছুটা হলেও সেই ক্ষমতা ফিরিয়ে আনে। যদিও পুরোপুরি আগের অবস্থায় ফিরে যাওয়া সবসময় সম্ভব না, তবুও এই অভিযোজনের ক্ষমতা অনেক মানুষকে নতুনভাবে জীবন শুরু করার সুযোগ দেয়। মানুষদের কিছু অঙ্গ বা অংশ, যেমন একটা ফুসফুস, প্লীহা বা অন্ত্রের কিছু অংশ ছাড়াও মানুষ বেঁচে থাকতে পারে। তবে প্রতিটি ক্ষেত্রে শরীরকে নতুন ভারসাম্য তৈরি করতে হয়। উদাহরণস্বরূপ, একটা ফুসফুস নিয়ে বেঁচে থাকা সম্ভব, কিন্তু শারীরিক পরিশ্রমের ক্ষমতা কমে যায়। আবার প্লীহা ছাড়া বাঁচা সম্ভব, কিন্তু তখন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমে যায়। অর্থাৎ শরীর বাঁচতে পারে, কিন্তু পারফরমেন্স বা প্রতিরোধ ক্ষমতায় কিছু পরিবর্তন আসতে পারে। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওগুলো দেখুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।